আমরা জানতে পারলাম যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান জৈন বদলে আমি এই মুহূর্তে নামটা ভুলে গেছি, তিনি বাংলাদেশে অবস্থান করছেন। স্বভাবতই প্রশ্ন ওঠে যে দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা, সেখানে শেখ হাসিনা ইস্যু উঠা, তারপর দীনেশ ত্রিবেদী এর আগের দিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, এই যে ছোটাছুটি রয়ের প্রধানের আশা, এর সাথে আগামী দিনে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে যে ঘোষণা, এর কোনো বিশেষ সম্পর্ক বা সম্ভাবনা আছে কিনা? মেজর আকবরুজ্জামান রঞ্জন, সার্বিক প্রেক্ষাপটে আপনার বিশ্লেষণ কামনা করছি। তুমি অনেকগুলো প্রশ্ন আমাকে করেছো, সেই প্রশ্নগুলো তিনটি প্রশ্নের মধ্যে ঘুরপাক খাচ্ছে। একটি প্রশ্ন হলো বাংলাদেশ ভারত পারস্পরিক সম্পর্ক, দ্বিতীয় হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন, তাকে সেখান থেকে বাংলাদেশে ফেরত আসবে কিনা। তৃতীয় জিনিসটা আসছে সেটা হচ্ছে যে ব্রিক্সের যে সভা হচ্ছে, সেখানে আমাদের ব্রিক্সের চেয়ারম্যানকে দাওয়াত দেওয়া হয়েছে, সে ব্রিক্সের চেয়ারম্যান সেখানে যাবেন কিনা। বিষয়টা এখানে একটা জটিল গিট্টুর মধ্যে এসে দাঁড়িয়েছে। প্রথম কথা হলো, আমি একটি একটি করে আলোচনা করতে চাই। বাংলাদেশের ভারত নীতি কি? আমরা ভারতের সঙ্গে কি চাই? আমরা কি ভারতের সঙ্গে প্রতিবেশী সুলভ চাই, বন্ধু সুলভ চাই, না একটা বৈরী সম্পর্ক চাই? দেখেন, জামাত ইসলাম কিন্তু অনেক আগে বলেছে যে আমরা যদি ক্ষমতায় যাই, নির্বাচন আগে বলেছে, তাহলে আমরা ভারতের সঙ্গে একটি সম্পর্ক গড়ে তুলব। এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের আলোকে, আমাদের নিজেদের স্বার্থের আলোকে। এটা কিন্তু বাংলাদেশের জামাত ইসলামের সুস্পষ্ট অবস্থান, একদম পরিষ্কার অবস্থান, যে আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে আমরা অপ্রাসঙ্গিক করতে পারি না, তাদেরকে আমরা বলে দিতে পারি না। সে কি ব্যবহার করবে না করবে সেটা আমাদের জানার অধিকার আছে। আমরা তার সঙ্গে বসবো, কথা বলবো, আলোচনা করে আমাদের একটি সম্পর্ক তৈরি করব। এটা জামাত ইসলামের নীতি। জামাত ইসলাম ক্ষমতায় গেলে আমরা অবশ্যই ভারতের সঙ্গে বসতাম, কথা বলতাম, আলোচনা করতাম, পিএম টু পিএম লেভেলে কথা বলতাম, প্রয়োজনে ভারতের পিএম কে আমাদের দাওয়াত দিতাম, বা আমাদের পিএম ভারতে যেত, আমরা একটা পারস্পরিক আলোচনা করে আমরা বাংলাদেশ ভারত সিদ্ধান্তগুলো নিতাম। ভারত কিন্তু ট্রাম্প কার্ড দুইটা ইতিমধ্যে খেলে ফেলেছে। একটি খেলেছে বাংলাদেশের সরকার গঠন করার সময়, বিএনপি সরকার গঠন করার সঙ্গে সঙ্গে ভারত তার শুভেচ্ছা পত্র পাঠিয়েছে, তাকে স্বাগতম জানিয়েছে বাংলাদেশ সরকারকে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ভারতে সফরের আমন্ত্রণ জানিয়েছে। আমন্ত্রণ জানিয়েছে তারা, আমন্ত্রণ জানানোটা ওপেন। তারা তো বলে না আজকে আমাদের 7 দিনের মধ্যে আসেন, আপনি যখনই আপনার সুযোগ সুবিধা হবে আপনি সেখানে আসেন। তাহলে ভারত একটি খোলা আমন্ত্রণ ইতিমধ্যে দিয়ে রেখেছে। এখানে আমি ভারতের পক্ষে কথা বলছি না, বলছি আমার সম্পর্কটা আমি কিভাবে তৈরি করব। তাহলে ভারত সেই সম্পর্কটা জন বলেছে, এতদিন 5 মাস চলে গেল, আমরা 5 মাসে ভারতের সঙ্গে কি আলোচনা করব, কি কথা বলবো, ভারতের সঙ্গে আমাদের কি সম্পর্ক হবে, প্রতিবেশী সুলভ, বন্ধুত্ব সুলভ, না বৈরী সুলভ। আমরা কিন্তু গত 5 মাসে 6 মাসে এই ব্যাপারে আমরা সরকারের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ দেখি নাই। ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করা কোনো অবস্থাতেই রাষ্ট্রের বিরোধী নয়, জনগণের স্বার্থ বিরোধী নয়। কারণ আমাদের ভারতের সঙ্গে বসতে হবে যাতে সীমান্তে যে অস্থিরতা দেখা দিয়েছে তা বন্ধ করার জন্য। আমাদেরকে অবশ্যই ভারতের সঙ্গে বসতে হবে যাতে আমরা আমাদের অভিন্ন নদীগুলোর প্রকার হিস্সা পাই, আমরা ফারাক্কার সমস্যার সমাধান পাই। আমাদের ভারতের সঙ্গে অবশ্যই বসতে হবে, আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনতে চাই। আমি যদি শব্দটা ব্যবহার করলাম না, বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা ছাড়া বর্তমান সরকারের কোনো বিকল্প নেই। আর ফিরে আনতে হলে অবশ্যই ভারত সরকারের সঙ্গে আলোচনায় বসতে হবে। তাহলে এই 3টি মোটা দাগে আমরা কি করলাম গত 6 মাসে? আপনি একটা কথা বললেন না, কি সম্পর্ক আপনি ভারতের সঙ্গে হবে? আমরা তো আমাদের জামাত ইসলাম বলে দিয়েছে যে আমরা ভারতের সঙ্গে সম্পর্ক করতে চাই, আমরা ভারতের সঙ্গে সম্পর্ক করব। একটা ম্যাগনা কাটা সিদ্ধান্ত দিয়েছেন, একটা বলিষ্ঠ সিদ্ধান্ত দিয়েছে জামাত ইসলাম।
ভারত যদি আমার প্রতিপক্ষ হয় প্রতিপক্ষ হবে, শত্রু হলে শত্রু হবে, বন্ধু হলে বন্ধু হবে, কি হবে সেটা আমরা সিদ্ধান্ত নেব, আলোচনা করব, কথা বলে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হব। এটা আমাদের বিরোধী দলের পরিষ্কার স্ট্যান্ড। আপনি কি করলেন? সরকার কি করলো আজকে 5 মাস ধরে? আপনি ভারতের সঙ্গে এই ব্যাপারে কোনো কথা আসতে পারলেন না। আপনি ত্রিবেদী সাহেব আপনার সঙ্গে দেখা করতে আসলো, সৌজন্য দেখা করতে আসছে। সৌজন্য দেখা করার কেউ আসলে আপনি কি কাউকে কোনো দায়িত্ব দিতে পারেন? সৌজন্য তো সৌজন্যই। সৌজন্য দায়িত্ব করতে গেলে কি আপনি বলতে পারেন যে আপনি আসছেন কিন্তু এই কাজটা করতে হবে? এটা তো অসৌজন্যমূলক। আপনি যেহেতু ভারতের সঙ্গে আমাদের কয়েকটি ইস্যু নিয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয় নাই, এখনো আমরা সিদ্ধান্ত নেই নাই যে ব্রিক্সে আমরা যাব কিনা, এখনো আমরা সিদ্ধান্ত নেই নাই মোদী সাহেবের আমন্ত্রণ পত্র আমরা গ্রহণ করলাম কিনা বা সে আমন্ত্রণের জবাব দিব কিনা বা যাব কিনা। আমরা এখন পর্যন্ত সিদ্ধান্ত নেই নাই ভারত সরকার যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় বা তার রাজনৈতিক তৎপরতা বন্ধ না করে তাহলে আমাদের অবস্থান কি হবে। আমরা তো সেই বরিতা ঘোষণা করি না, আমরা বলছি দুর্ভাগ্যজনক, কষ্টদায়ক, আমরা আশা করি নাই, প্রত্যাশা করি নাই, এগুলা বলেছি। কিন্তু আমরা তো ভারতেরকে নিন্দা জানাই নাই, ঘৃণা জানাই নাই। আমরা বলেছি যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন যদি হাসিনা ট্রাম্প খেলতে চান তাহলে আপনাদের সঙ্গে ফ্রেন্ডশিপ হবে না। হাসিনা ট্রাম্প খেললে আমাদের ফ্রেন্ডশিপ হবে। ভেরি গুড স্টেটমেন্ট, ভেরি ক্লিয়ার কাট বক্তব্য, ভেরি ক্লিয়ার কাট বক্তব্য। আই ডু অ্যাপ্রিসিয়েট। উনি পরিষ্কার বলেছেন আপনি শেখ হাসিনা ট্রাম্প কার্ড খেলবেন আর আমার সঙ্গে সুসম্পর্ক রাখবেন, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আই এগ্রি উইথ হিম, আমি তার সঙ্গে একমত। কিন্তু বাংলাদেশ সরকার পররাষ্ট্রমন্ত্রী কি বললেন, তার বক্তব্য কি? তিনি আজকে যে প্রেস রিলিজ দিয়েছেন, কথা বলেছেন, সৌজন্য সাক্ষাৎ করেছে। তোমার সঙ্গে তো একদিন আগে কথা বলছে ত্রিবেদীকে কেন তুমি বলো নাই যে ভাই কালকে সৌজন্য সাক্ষাতে যাবেন? এই বিষয়গুলো আপনার কি মতামত, আপনি এটা একটা তৈরি করে নিয়ে যায়। এই ব্যাপারে আপনার একটা বলিষ্ঠ বক্তব্য আমরা আপনাকে শুনতে চাইবো। মাননীয় প্রধানমন্ত্রী হয়তো আপনার কাছে জানতে চাইবে না বা প্রশ্ন করবে না বা বলবে না, কিন্তু আপনার পক্ষ থেকে যেন আপনি এই বক্তব্যগুলো তুলে ধরেন, এই ব্যাপারে যেন আমাদের সরকারকে আশ্বস্ত করেন, আমাদের সরকারের যাতে জনগণের সামনে জবাব দিতে পারে সেরকম ব্যবস্থা করেন। তাহলে সৌজন্য সাক্ষাতে এই বিষয়গুলো আপনি বলেন, আপনি সেটা করলেন না। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে সৌজন্য সাক্ষাৎকার করাইলেন, সাক্ষাৎকার হইলো, সেখানে ভারতের ত্রিবেদী সাহেব কোনো কথা বলে নাই। অথচ আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাহেব প্রেস রিলিজ দিয়ে বললেন যে ভারত আমাদের এই দাবিগুলোর ব্যাপারে এখন কোনো কর্ণপাত করে নাই, শেখ হাসিনা প্রত্যাবর্তন ব্যাপারে কোনো কথা বলে নাই, তবে বলছে তারা বিবেচনা করবে। কথাই বলছে। ভারতের কোনো স্টেটমেন্ট আমরা শুনি নাই, ত্রিবেদীর কোনো স্টেটমেন্ট শুনি নাই যে তারা এটা বিবেচনা করবে। তাহলে কি করে বলেন? তারপরে যখন প্রশ্ন হলো যে আপনি কি যে ভারতে যাবেন কি যাবেন না, ব্রিক্সে যাবেন কি যাবেন না, ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ আপনি গ্রহণ করেছেন কি করেছেন না, এইগুলো যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে তখন আপনি বলছেন আমরা ব্রিক্সে যাবো কিনা এখনো সিদ্ধান্ত নেইনি। এইটার সঙ্গে এইটার কি সম্পর্ক? আপনি তাকে আমন্ত্রণ গ্রহণ করবেন, তারপরে তো বলবেন যাবো কি যাবো না জানাবো। আপনার তো বলবেন হ্যাঁ আমি আমন্ত্রণ পেয়েছি, আমরা সেই আমন্ত্রণগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, আমাদের সেই ব্যাপারে আমরা কথা বলবো। কিন্তু এখানে কোনো কথা নাই। এটা কোন ধরনের পররাষ্ট্রনীতি? আপনি পররাষ্ট্রমন্ত্রী কি খেলা খেলতেছে? কয়টা কার্ড সে খেলতেছে? সে ভারত ট্রাম্প কার্ড খেলতেছে, হাসিনা কার্ড খেলতেছে, ইসলামিক কার্ড খেলতেছে, সে আমেরিকান কার্ড খেলতেছে। এত কার্ড খেলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সে পাজল করে ফেলতেছে। বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে ভারত যে খেলাটা খেলেছে, ভারত বিমস্টেকের চেয়ারম্যানকে দাওয়াত দিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে ভারত বলবে আমি তো আগে ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত দিয়েছি এবং পরবর্তীতে আমি আবার বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দাওয়াত দিয়েছি। আন্তর্জাতিক ফোরামে তো তাই দেখবে, তাই তারা মেনে নেবে হ্যাঁ আপনাকে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দাওয়াত দিয়েছে, আপনাকে আগে একবার দাওয়াত দিয়েছে, আপনি আসেন। সে দাওয়াত তো প্রত্যাহার করে নাই, মোদী সাহেব তো সেই দাওয়াত প্রত্যাহার করে নাই। তারপরেও আপনি সেই ব্যাপারে কোনো মন্তব্য করেন নাই, ত্রিবেদী সাহেবের সঙ্গে সেখানে কোনো কথা বলেন নাই। আপনি ত্রিবেদী সাহেব সৌজন্য সাক্ষাৎকার করতে আসছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ওনার সঙ্গে অন্য কোনো কিছু বলতে পারেন না। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রদূত পর্যায়ে আলোচনা হতে পারেন না, এটা সৌজন্য সাক্ষাৎ, এটা চা বিস্কিট খাওয়া। উনি আসছেন, এক কাপ চা খাওয়াবে, হাই হ্যালো করবেন, জনগণের প্রতি শুভেচ্ছা জানাবেন, এটা জাস্ট ডিপ্লোম্যাটিক এটা
এটা আইস ব্রেকিং। এটা মাননীয় প্রধানমন্ত্রী ত্রিবেদী সাহেবকে সাক্ষাৎকার দিয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে অনেক উপরে উঠে দিলেন। তিনি তো অন্য রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন নাই, অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রদূতের সঙ্গে তো দেখা করেন নাই, তাহলে উনি ত্রিবেদী সাহেবের সঙ্গে দেখা করলেন, তার মানে ত্রিবেদী সাহেবকে অনেক সম্মান দিলেন। ভারতের প্রতি উনার অনেক বেশি আস্থা এবং সম্মান দেখানো হলো ত্রিবেদী সাহেবকে সৌজন্য সাক্ষাৎকার দেওয়ার সুযোগের মাধ্যমে। আপনি ভারতকে এতটুকু গুরুত্ব দিবেন, আপনি ভারতের রাষ্ট্রদূতকে আপনি সৌজন্য সাক্ষাৎকার দিবেন। আপনি যদি আমাকে সৌজন্য সাক্ষাৎকার দেয়, আমি যদি সৌজন্য সাক্ষাৎকার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যদি অ্যাকসেপ্ট করেন, তার মানে আপনি আমাকে সম্মানিত করলেন, আপনি আমাকে গুরুত্ব দিলেন, আপনি মেজর আক্তারকে সৌজন্য সাক্ষাৎকার দিলেন, দেয়ার বাই আপনি মেজর আক্তারকে অত্যন্ত সম্মান করলেন এবং তাকে তার অবস্থানকে আরো উপরে তুলে দিলেন। এটাই তো সৌজন্য সাক্ষাৎকারের অর্থ, যে হ্যাঁ আপনার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, উই আর ইন গুড রিলেশন, আমরা ভালো সম্পর্ক। আর যদি সম্পর্ক আজ না দেন, তাহলে আমার তো রেকর্ড, আমার তো ব্যারোমিটার কমে যাবে। মানুষ দেখো মেজর আক্তারকে মাননীয় প্রধানমন্ত্রী পাত্তা দেন, এটাই তো হওয়া উচিত ছিল। আপনি তো ত্রিবেদীকে সাক্ষাৎকার দিতে পারেন না এই মুহূর্তে, যখন আপনি ভারতে যাবেন কি যাবেন না সিদ্ধান্ত নেন নাই। আপনি যখন ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেবের দাওয়াত গ্রহণ করেছেন কি করেছেন না, সে দাওয়াত যে যাবেন কি যাবেন না সিদ্ধান্ত দেন নাই। আপনি যেখানে বিমস্টেকে বা ব্রিক্সে যাবেন কি যাবেন না, বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে সেভাবে সিদ্ধান্ত নেন নাই। সেখানে তো আপনি সৌজন্য সাক্ষাৎকার ভারতের রাষ্ট্রপতিকে দিতে পারেন না। এটা আপনি ভুল ডিপ্লোমেসি। সরি, এই কথাগুলো আমরা আপনাকে বলছি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পররাষ্ট্রমন্ত্রী আপনাকে নিয়ে ট্রিপল গেম খেলতেছে। ইট ইজ নট এ গুড ডিপ্লোমেসি। এখানে আপনি ভারতের কাছে পরাজিত হলেন। একদিক দিয়ে ভারতকে গুরুত্ব দিচ্ছেন, ভারতের রাষ্ট্রদূতকে সৌজন্য সাক্ষাৎকার করছেন, আরেক দিক দিয়ে বলছেন যে শেখ হাসিনাকে ফেরত না দিলে আপনি ভারতের সঙ্গে আপনি উষ্মা প্রকাশ করছেন। আপনি বলছেন বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দাওয়াত দিছে, আমাকে প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত দেয় নাই। এটা কিরকম ভাই? আপনি পররাষ্ট্রমন্ত্রী কি ধরনের একটা কথা বললো যে আমাদেরকে প্রধানমন্ত্রী দাওয়াত দেয় নাই? তাহলে উনি যে আগে দাওয়াতটা দিল কি হিসেবে দাওয়াত দিয়েছে? এটা আপনাকে কি বুঝাচ্ছে ওরা? মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ওরা কি বুঝাচ্ছে? আপনি ভুলে যাবেন না আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, আপনি ভুলে যাবেন আপনার ট্রেডিশন আছে, আমাদের সমাজে খালেদা জিয়ার ছেলে, এখানে শাসন করার ট্রেডিশন আছে, বংশানুক্রমে আপনি এগুলো শিখে আসছেন, জেনে আসছেন, আপনার রক্তের মধ্যে এগুলো আছে, এগুলো আপনাকে কেউ শিখাতে হবে না। এখানে সৌজন্য সাক্ষাৎকার দেওয়া মানেই আপনি ভারতের গুরুত্বটাকে মেনে নিলেন, ত্রিবেদী সাহেবের গুরুত্বকে মেনে নিলেন। এখানে বাকি অংশগুলো হলো জাস্ট ফর্মালিটিস। কিন্তু আপনি সেটা না করে আপনার পররাষ্ট্রমন্ত্রী বললো যে আমরা যাবো কি যাবো না সিদ্ধান্ত এখন নেই। তার মানে আপনি ভারতের সঙ্গে বৈরিতার দিকে আগাচ্ছেন। তাহলে রাগ ঢাক কেন? আমরা তো আপনার সঙ্গে আছি, সারা বাংলাদেশের মানুষ আপনার সঙ্গে আছে। ভারতকে বৈরী ঘোষণা করেন, বাংলাদেশের প্রতিটি মানুষ আপনাকে সমর্থন করবে, সাহায্য করবে, কিন্তু আপনি প্রকাশ্যে ঘোষণা করেন। হোয়াই ডাবল স্ট্যান্ডার্ড, হোয়াই ট্রিপল স্ট্যান্ডার্ড? বাংলাদেশের মানুষ তো এখন মনে করে ভারত আমাদের স্বার্থ চায় না, ভারত আমাদের উপকার করতে চায় না, ভারত আমাদের জন্য গুড ফ্রেন্ড না। সে পানি দেয় না, সে আমার বর্ডার ডিসপিউট করে, সে বর্ডারে মানুষ পুষিন করে, বর্ডারে আমার মানুষকে হত্যা করে, আমার নদীর পানি পাই না, নদীর পানি পাই না, সবকিছু মিলে আমি আমার বাণিজ্য করতে পারি না, আমি আমার সহজভাবে কাজ করতে পারি না। সেখানে ভারত বাংলাদেশের মানুষের কাছে বিশ্বাসযোগ্য নয়। সেখানে আপনি ভারতের ত্রিবেদী সাহেবকে সৌজন্য সাক্ষাৎকার কেন করতে দিলেন, যেখানে 3 দিন আগে ভারতের মাটিতে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার রাষ্ট্রের বিরুদ্ধে, আপনার সরকারের বিরুদ্ধে কথা বলেছেন? এগুলো তো ডাবল ট্রিপল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। এগুলো নিয়ে তো আমাদের কথা বলার প্রয়োজন ছিল না, আমরা কথা বলতে চাই নাই। কিন্তু আমরা কথা না বললে তো আমরা রাজনীতি অজ্ঞ হয়ে গেছে, আমরা রাজনীতি করতে পারবো না। আমাদের অবস্থান, আমরা ভারতের সঙ্গে সম্পর্ক চাই। সম্পর্কটা আবারও বলছি, সম্পর্কটা নির্ভর করে 3টে জিনিসের উপরে। হয় আমাদের প্রতিবেশী সম্পর্ক কি হবে, অথবা বন্ধুসুলভ, অথবা বৈরী সুলভ। 3টা একসঙ্গে চলতে পারে না, আবার 3টাকে ডিনাই করতে পারি না। আমাদের আইদার ওয়ান অফ দিস 3 আমাদেরকে চুজ করতে হবে। আমরা সেটাই প্রত্যাশা করি সরকারের কাছে। যাই হোক, এখানে আমি মনে করি আমাদের ডিপ্লোমেসি মার খেয়ে যাচ্ছে।
আমার কেন জানি মনে হচ্ছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুগত নন, তিনি সঠিক কাজটি করতেছেন, তিনি জনগণের ভাবটা ওনার কাছে প্রকাশ করছেন না, উনি গোপনে গোপনে অন্য কিছু করার চেষ্টা করছেন, যেটা নিয়ে আমরা অরিড। মাননীয় প্রধানমন্ত্রীকে একটা বেকায়দায় ফেলে দিতে পারেন এই পররাষ্ট্রমন্ত্রী, কারণ এই বিষয়টা পরিষ্কার না। কারণ উনি একদিন আগে তার কথা বলে ওনাকে কেন তার কাছে নিয়ে আসতেন যখন এই বিষয়গুলো মীমাংসা হয় নাই? যখন ত্রিবেদী সাহেবের সঙ্গে একদিন আগে আলোচনা করে পররাষ্ট্রমন্ত্রী সাহেব এই ব্যাপারগুলো, যে বিষয়গুলো নিয়ে আজকে প্রেস কনফারেন্সে বলেছেন, এই বিষয়গুলো বিয়ে যখন সিদ্ধান্ত নিতে পারেন নাই, তাহলে কেন ওনাকে নিয়ে আইসা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করাইলেন? এটা কি ফরেন মিনিস্ট্রির ভুল পদক্ষেপ হচ্ছে না? আমি মনে করি, আপনি অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু আমি আপনাকে সহজ সরল ভাবে বলছি, এটা গুড ডিপ্লোমেসি হয় নাই। একদিক দিয়ে ভারতের রাষ্ট্রদূতকে সম্মান দিবেন, সৌজন্য সাক্ষাৎকার দিবেন মাননীয় প্রধানমন্ত্রী, আবার সেই ভারতকে আপনি ভারতে যাবেন কি যাবেন না, ভারত আপনাকে সম্মান করে নাই, আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য দাওয়াত দেন, এই ধরনের একটা স্থূল একটা বিষয় তুলে ধরবেন। কি ধরনের কথা বলে যে ভারত আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত দেয় নাই? এই কথাটা শুনতেও তো কেমন অদ্ভুত লাগে। বাংলাদেশের মানুষ কি বলেন, কিন্তু ভারত তো বলবো আমি তোমাকে 5 মাস আগে আমি দাওয়াত দিয়েছি, সি দিস লেটার। অথচ আমার পররাষ্ট্রমন্ত্রী বলছে আমাদেরকে দাওয়াত দেন, প্রধানমন্ত্রীকে দাওয়াত দেন। কি ধরনের একটা মানে দেউলিয়াপনা বলেন তো? তারপরে তাকে আবার বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছে, দাওয়াত দিয়েছে। এই ধরনের তো দরকার ছিল না। আপনি পরিষ্কার বলতে পারেন আমাকে দাওয়াত দিয়েছিল, আমরা এই কারণগুলো সমাধান না হলে আমি ভারতে আলোচনা যদি না বসে ভারত, তাহলে আমি যাব না। আপনি এজেন্ডা দেন, আমরা তো আমাদের লিখিত দিয়েছি, পত্রপত্রিকা আমরা ছাপিয়েছি, কি আপনার করা উচিত কি করা উচিত না। আপনি দেখেন, আপনি বলেন আমি এই এজেন্ডা ভারতের কথা বলতে চাই, আপনি কর্মসূচি দেন, কার্যসূচি দেন, দিয়ে বলে আমরা এইটা নিয়ে আলোচনা করতে চাই, এই আলোচনা নিয়ে ভারতে আমরা মিটিং করতে চাই, আমি আপনার দাওয়াত কবুল করলাম, অ্যাকসেপ্ট করলাম, আমি বিমস্টেকে আসতেছি, এই আলোচনাগুলো আপনার সঙ্গে আমি আরেকটা রুদ্ধদ্বার আলোচনা করব, আমাদের আরেকটা বিমস্টেকের বাইরে আমি এটা করব। এই যে প্রাইম মিনিস্টার বাংলাদেশ, আমি শুধু বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে আসতেছি না, আমি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হিসেবে আসতেছি, অতএব আমি মোদী সাহেবের সঙ্গে আলাদা এই বিষয় নিয়ে কথা বলতে চাই। এটা প্রকাশ করতে আমার সমস্যা কোথায়? এটা তো এক ধরনের চাপ সৃষ্টি হবে, এটা তো ডিপ্লোম্যাটিক একটা প্রেশার ক্রিয়েট হবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এই নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে সুস্পষ্ট আলোচনা করতে চায়। এটাও তো একটা ডিপ্লোম্যাটিক প্রেশার করলেন। তারপরে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে যদি আপনি কালকে না যান বা কাউকে না পাঠান, হয় পররাষ্ট্রমন্ত্রীকে পাঠাতে হবে, নাহলে পররাষ্ট্র সচিবকে পাঠাতে হবে, না পাঠান, তাহলে আপনি তো আগামী দিনে বিমস্টেকের কাছে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাবেন। আর কাউকে পাঠানো মানে আপনি বয়কট করলেন না, কাউকে পাঠানো মানে আপনি ভারতের আমন্ত্রণকে অস্বীকার করলেন, আপনি প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, তার মানে ভারতের আবেদনটাকে আপনি গ্রহণ করলেন। তো ভারতের যদি দাওয়াতটা গ্রহণই করতে পারেন, তাহলে আপনি যাবেন না কেন? আপনি তো দাওয়াতটা গ্রহণ করেছেন, গ্রহণ করার পরে আপনি কেন বলবেন আমি যাব না, আমার মন্ত্রী যাবে বা আমার সচিব যাবে? এটা তো ভারতের প্রতি একটা অসৌজন্যমূলক বক্তব্য আপনি দিচ্ছেন, ভারতের জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ আপনি দিচ্ছেন, এবং আন্তর্জাতিক পর্যায়ে আপনি একটা নেগেটিভ মেসেজ দিচ্ছেন, নেগেটিভ ডিপ্লোমেসি দিচ্ছেন। এটা আপনার পক্ষে কেউ থাকবে কি খাবে যাই না। আপনি ব্রিক্সে যারা আছে, একমাত্র চায়না ছাড়া আর কেউ তো আপনার পক্ষে থাকবে না, তারা সবাই ভারতের পক্ষে থাকবে, ব্রাজিল ভারতের পক্ষে থাকবে, রাশিয়া ভারতের পক্ষে থাকবে, সাউথ আফ্রিকা ভারতের পক্ষে থাকবে। তাহলে আপনার সেখানে পক্ষে লোক কোথায়? একমাত্র চায়না। এবং চায়নাও সেখানে যদি আপনি না যান, তাহলে চীনা আপনার পক্ষে কেমনে কথা বলবে? কাজে এই যে ডিপ্লোমেসি গ্যারাকলে পড়েছেন, এই বিষয়টা নিয়ে আমি মনে করি আরো ভাবা উচিত। 2 নম্বর, শেখ হাসিনা, এটা তো জলবৎ তরল, সহজ, ইটস লাইক এ স্ফটিক পয়েন্ট। কোন অবস্থাতেই ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে না। দালাই লামাকে আজ পর্যন্ত চীনে ফেরত দেওয়া হয় নাই, আফগান নেতা জহির শাহকে এখন পর্যন্ত ফেরত দেওয়া হয় নাই। এরকম অনেক নেতা, অনেক দেশের নেতা ভারতে আছে, ইন ডিসগাইজ, অন্যভাবে আছে, তাদের কাউকে ফেরত দেওয়া হয় নাই।
বাংলাদেশের সালাউদ্দিন সাহেবকে বহুদিন শেখ হাসিনা আমলে বাংলাদেশে ফেরত দেওয়া হয় নাই। চলন্ত প্রমাণ। শেখ হাসিনার আমলে শেখ হাসিনা চেয়েছে, তারপরেও ভারত সরকার নীতিগত প্রশ্নে ভারত সরকার ফেরত দেয় নাই, বরঞ্চ তাকে থাকা খাওয়ার জায়গা করে দিয়েছে, রেস্ট হাউস করে দিয়েছে, তাকে মেঘালয়ে বাসাবাস করে দিয়েছে, সরকারি রেস্টেও থাকতে দিয়েছে, কিন্তু তাকে বাংলাদেশে পুশিন করে নাই। এবং একইভাবে সে শেখ হাসিনাকে পুশিন করবে না, করার কোনো কারণ নেই, কোনো যুক্তি নাই। এটা চেষ্টা করা মানে ভুল ডিপ্লোমেসি হবে। এটা চেষ্টা করা মানে জনগণের সামনে ভুল মেসেজ দেওয়া হবে। আপনি শেখ হাসিনার বিচার করেন, ইন অ্যাবসেন্সে বিচার করেন, বিচার করে আপনি যে ফাঁসি দিয়েছেন জাতিসংঘ আপনার কাছ থেকে সরে চলে গেছে। জাতিসংঘ এখন বলছে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড সমর্থন করি না। পরে গেলেন না আটকে রাখলেন। আপনি শেখ হাসিনাকে যাবজ্জীবন দিতেন, 14 বছর দিতেন, দিয়ে বাংলাদেশে আনতেন, বাংলাদেশে নিয়ে আসতেন, 14 বছর দিতেন, তারপরে 7 বছর দিতেন, 3 বছর দিতেন, দিয়ে বাংলাদেশে নিয়ে আসতেন। যেমন 3 বছর তাকে কারাদণ্ড দিয়েছি, হে ভারত সরকার তুমি তাকে ফেরত দাও, সে আমাদের দেশে একজন অপরাধী, তাকে আমরা 2 বছর 3 বছর কারাদণ্ড দিয়েছি, সে 3 বছর কারাদণ্ড ভোগ করতে দাও। তারপরে আপনি বাকি মামলাগুলো করতে পারতেন না? তারপরে আইন ঢুকাই দেয়া সে জামাত ইসলামের নেতাদেরকে 25 বছর 30 বছর পরে ট্রাই করে হ্যাং করে নাই, মৃত্যুদণ্ড দেয় নাই। তা আপনি 2 বছর সাজা দিয়ে স্ট্র্যাটেজিক্যালি মিস্টেক করবেন, আপনি কাজগুলো সঠিকভাবে করবেন না, তার দায় দায়িত্ব অন্য কাঁধে কেন চাপাবেন? আপনি শেখ হাসিনাকে প্রথমেই 2 বছর কারাদণ্ড দিতেন, জাস্ট ফার্স্ট ডোজ দিয়া শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য চেষ্টা করতেন, তাকে বাংলাদেশে আনার প্রেশার দিতেন। এই সরকার যে বিদেশ থেকে আলু আনতে পারে না, আপনি পারছেন দুবাই থেকে ওই বেনজিকে আনতে? তাকে তো জেলে রাখা হয়েছিল, সেখান থেকে তো আপনি আনতে পারেন নাই। তাহলে আপনি কেন সেই ইয়ার বিপক্ষে কথা বলেন না? কেন আবুধাবি সরকারের বিরুদ্ধে আপনি কথা বলেন না? আবুধাবি সরকার তো বেনজিরকে আপনার দেশে ফেরত পাঠায় নাই, নাকি আপনি আনতে পারেন নাই? কোনটা? কোন স্টেটমেন্ট আমরা পাই নাই, কার ব্যর্থতা? তা আপনি বেনজিরকে আনতে পারলেন না, আর শেখ হাসিনাকে যাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, মৃত্যুদণ্ডের প্রার্থীকে কোনো দেশ হ্যান্ডওভার করবে না, করবে না, কোনোদিন করবে না, জাতিসংঘ করতে দিবে না। ইতিমধ্যে জাতিসংঘ আপনার ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে বলে তথ্যাদি দিতে বন্ধ করে দিয়েছে। জুলাই সময় কি অত্যাচার করেছেন, কাকে মেরেছেন, কি করেছেন, এই তথ্যগুলো জুলাই সনদের তথ্য, জুলাইয়ের যে বিপ্লবের সময় যে সমস্ত পুলিশ অত্যাচার করেছে, সরকার অত্যাচার করেছে, সেখানে ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড হচ্ছে বলে জাতিসংঘ সেই সাক্ষী দিতে অপারগতা প্রকাশ করেছে। এগুলো থেকে আপনি লেসন শিখেন, এগুলো থেকে না জানলে আপনি কি হবে? কাজে শেখ হাসিনা তার নিজের টার্মেই দেশে আসবে। শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে আসবে, এই আতঙ্ক তো আপনাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছে। দেখছেন সরকার কতগুলো স্টেটমেন্ট দিয়েছে, আমরা তো কিছু বলি নাই। সরকার একের পর এক স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে, আলোচনা কেন্দ্রবিন্দু সরকার। এখন সরকার বলতেছে শেখ হাসিনা কেন আমাদের কথা বললো? আরে কি কথা বললো? তার চেয়ে তো আমার ইউটিউবের বেশি স্মার্ট, তারা তো আরো অনেক কথা বলে দিয়েছে। শেখ হাসিনা তো মুখে বলেছে, সে পৃথিবীতে আছে কিনা এটাই তো অনেকে জানে না। তারা দাবি করছে শেখ হাসিনাকে বাইরে প্রকাশ করা হোক, বাইরে দেখানো হোক। আপনি শেখ হাসিনা কি বলছে না বলছে, আপনি যেখানে বলছেন যে মিডিয়াতে বা হাইকোর্টের বক্তব্য আছে শেখ হাসিনা নিয়ে কোনো কথা প্রচার করা যাবে না, তাহলে আপনি কেন প্রচার করবেন? আপনি কেন এটাকে অপ্রাসঙ্গিক করতে পারলেন না? কেন আপনি এটাকে চুপ মারে একদম ফেলে দিলেন না? কেন আপনি কেন পরপর 3টা প্রেস রিলিজ দিলেন? কেন ভারত সরকার চিঠি লিখলেন? তাহলে শেখ হাসিনার নামটা সেখানে কেন লিখলেন? শেখ হাসিনার নাম তো লেখা নিষেধ আমাদের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী। শেখ হাসিনাকে যদি আপনি ট্রাম্প কার্ডটা খেলতে চান, ইন্ডিয়া কিন্তু শেখ হাসিনার ট্রাম্প কার্ডটা খুবই দক্ষতার সঙ্গে খেলতেছে। শেখ হাসিনাকে আপনি 213 সনের বন্দি বিনিময় চুক্তি নিয়ে আসতেছেন। শেখ হাসিনা কি বন্দি? শেখ হাসিনা কি ভারতে অ্যারেস্ট আছে? তাহলে বন্দি চুক্তি সেখানে কি করে কার্যকর হবে?
2013 সনে তো বন্দি চুক্তি হতে হবে, অর্থাৎ সেখানে সে অ্যারেস্ট থাকতে হবে, যেটা ছিল আবুধাবিতে বেনজির, যেটা ছিল সালাউদ্দিন বন্দি ছিল ভারতে। শেখ হাসিনা তো বন্দি না, শেখ হাসিনা ভারতের মেহমান। তারা প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনা বন্দি না, শেখ হাসিনা কথা বলতে পারে, প্রেসের সঙ্গে কথা বলতে পারে। এইটাও তারা প্রমাণ করে দিল, আপনাকে বুঝিয়ে দিল শেখ হাসিনা বন্দি না। অতএব শেখ হাসিনার বেলায় 2013 সনের বন্দি বিনিময় চুক্তি প্রযোজ্য নয়। এটাই ভারত অত্যন্ত পরিষ্কার ভাষায় গত 5 থেকে জানা দিল। দ্বিতীয় পয়েন্ট তুমি জানতে চাইছো, ভারতের মাটিতে থেকে আওয়ামী লীগ কোন ধরনের রাজনৈতিক অপতৎপরতা চালাতে পারবে না, এটা নিশ্চিত করতে দৃশ্যত পদক্ষেপ তৎপরতা চালাবে। ভারত সে না করবে কি করে? আওয়ামী লীগের নেতা কর্মীরা সেখানে তো বন্দি না, আওয়ামী লীগের নেতা কর্মীরা ওখানে তো জেলখানায় না, ওখান থেকে তারা রাজনীতি করতে পারবে না। আমরা ইংল্যান্ড থেকে লন্ডন থেকে রাজনীতি করি নাই, আমরা বাংলাদেশে যাবজ্জীবন আসামি হয়েও আমরা ইয়ার মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আমরা দল চালাই নাই, বক্তৃতা দিই নাই, জনগণের সামনে বক্তব্য দিই নাই, রাজনীতি তৎপরতা ইংল্যান্ডে বসে চালাই নাই। সেখান থেকে কি আমরা এই অপরাজনীতি ছিল, এটা রাজনীতি ছিল। ভারতে যারা আছেন তো এটা আওয়ামী লীগ একটা কাওয়ার্ড দল, তারা সবসময় দেখেছি তারা পালায়া যায়। অতীত দেখেছি, 71 সনও দেখেছি, পালানোর আগে সবার আগে পালাইতে পারে ওরা, এবারও পালিয়ে গেছে। এখনো তারা কলকাতায় বসে, আগরতলায় বসে, ভারতের মাটিতে বসে রাজনীতি করার সাহস পাচ্ছে না, এটা তাদের ব্যাপার। কিন্তু ভারত তো মানা করে নাই, এবং ভারত মানা করতে পারে না। আর ইন্টারনেট টেলিফোনে এসে কথা বলবে, জানাবে। ভারত তো কোনো বন্দী রাষ্ট্র নয়, ভারত তো কোনো কি বলে মিলিটারি রাষ্ট্র না, এটা গণতান্ত্রিক রাষ্ট্র। সেখানে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে কাজ করবে। তারা তো কারোর মানবাধিকার লঙ্ঘন করতে পারবে না, কারোর অধিকার লঙ্ঘন করতে পারবে না। অতএব আওয়ামী লীগ সেখান থেকে অত্যন্ত ভালোভাবে রাজনীতি করতে পারবে। কিন্তু প্রশ্ন হয়েছে আওয়ামী লীগ সেটা করবে কিনা, করার মতো হ্যাডম আওয়ামী লীগ আছে কিনা। যদি হ্যাডম থাকে, আওয়ামী লীগ প্রকাশ্যে কলকাতাতে বসে, দিল্লি থেকে বসে, বোম্বে থেকে বসে, পুনা থেকে বসে রাজনীতি করতে পারে। এটা বাংলাদেশ সরকারের থামানোর কোনো ক্ষমতা নাই।